আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হবে সাক্ষ্য আইন 1872 এভিডেন্স অ্যাক্ট। ঠিক আছে, এভিডেন্স অ্যাক্ট, তারপর হচ্ছে আমাদের সিআরপিসি, তারপর হচ্ছে আমাদের পেনাল কোড। এই তিনটি আইনকে আমরা একটি ঘটনার মাধ্যমে কিভাবে মনে রাখতে পারবো। ঠিক আছে, তার মানে হচ্ছে আমি চেষ্টা করব প্রতিদিন যে কোনো একটি নতুন নতুন টপিকের উপর আমরা প্রত্যেকটা আইনকে কিভাবে রিলেট করে পড়তে পারবো, যেটা আমাদেরকে একেবারে কার্যকরী একটি ভূমিকা পালন করবে আমাদের পড়ালেখার ক্ষেত্রে। যারা অ্যাডভোকেসি পরীক্ষা দিবেন, যেন জুডিশিয়ারি পরীক্ষা দিবেন, যেন পুলিশ পদোন্নতি পরীক্ষা দিবেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই আলোচনাটা একেবারে খুব ক্রুশিয়ালভাবে মনে রাখার এবং ইফেক্টিভলি আপনার কার্যকর করার জন্য এই পদক্ষেপটা আমি নিয়েছি। চেষ্টা করব প্রতিদিন একটি ভিডিও দেওয়ার জন্য, সময় বের করা হলেও, যাতে আপনাদের মোটামুটি হলেও আপনারা উপকৃত হন। তাহলে আজকে একটি সংবাদ নিয়ে আসলাম, সেটা হলো আমার দেশ পত্রিকা থেকে। এখানে একটি বাস্তব ঘটনা দিয়ে আমরা শুরু করব। এখানে বলা হচ্ছে কি, স্বামী হত্যাকারীদের ফাঁসি চান শহীদ মিজানুর রহমানের স্ত্রী। ঠিক আছে, ওয়াইফ কার ফাঁসি চাচ্ছেন? তার হাজবেন্ডকে যারা হত্যা করেছেন। একটা জিনিস খেয়াল করবেন, আমি প্রথমে আপনাদেরকে ঘটনাটা সাম আপ করার চেষ্টা করব, দেন পেনাল কোড, এভিডেন্স অ্যাক্ট এবং সিআরপিসিতে কীভাবে রিলেট করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব। আমরা কি কারণে এই পদক্ষেপটা নিয়েছি? কারণ হচ্ছে আপনি যখন একটা ঘটনাকে বাস্তব ঘটনার সাথে আপনি যখন মিলিয়ে পড়বেন, তখন দেখবেন যে আপনার জিনিসটা খুব বেশি আপনার ইফেক্টিভলি মনে থাকছে। ঠিক আছে, যেমন একেবারে সামাবলি ঘটনাটা বলে যায়, সেটা হচ্ছে কি, মিজানুর রহমানের সংসারের একমাত্র উপার্জনকারী। ঠিক আছে, স্ত্রী সন্তানকে নিয়ে ঢাকায় থেকে মুদির ব্যবসা করতেন। ঠিক আছে, এটা হচ্ছে তার প্রিভিয়াস, এটা অবশ্যই কি ওর আপনার ট্রায়ালে গিয়ে জিনিসটা প্রয়োজন হবে। কিভাবে? তার প্রিভিয়াস কি গুড ক্যারেক্টার ছিল কি না, নাকি হ্যাবিচুয়াল অফেন্ডার ছিল, নাকি আগে ক্রিমিনাল ছিল, এগুলো অবশ্যই রিলিভেন্ট। ঠিক আছে, সে কি করতেন। ঠিক আছে, তারপর হচ্ছে পিতামাতা গ্রামের বাড়িতে থাকতেন। ঠিক আছে, তাদের সংসারে খরচ যোগাতে ব্যবসায়িক কাজের জন্য ঢাকায় থাকতেন। ঠিক আছে, লিভলিহুডের কাজে তিনি ঢাকায় থাকতেন। তিনি ঢাকার রামপুরা বনাশ্রী এলাকায় বাসা ভাড়া, এগুলো সবগুলো রিলিভেন্ট। কোথায় থাকতেন এগুলো অবশ্যই আসবে। সন্তান নিয়ে বসবাস করতেন ও দোকান ঘর ভাড়া নিয়ে মুদির মনোহারির ব্যবসা করতেন। এবার আসছে ঘটনা, খেয়াল করেন। তাহলে ঘটনাটা কখন? 2024 সালে 19 জুলাই, শুক্রবার জুমার নামাজ শেষে বাসায় খাওয়া দাওয়া শেষ করে দোকানে যাওয়ার সময় পুলিশ তাকে কি করেছে? গুলি করেছে। এখনও কিন্তু সে মারা যায় নাই, এখনও গুলি করেছে। ঠিক আছে, তারপর বলতেছে কি, গুলি মিজানুর রহমানের বাম পায়ে। কোন পায়ে? বাম পায়ের হাঁটুতে লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঠিক আছে, পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আঘাত হন মিজানুর রহমান। ঠিক আছে, তিনি মোবাইলে তার স্ত্রী মারিয়া আফরিন টুসি ও বোন আসমা বেগমকে জানালে তারা গিয়ে প্রথমে অ্যাডভান্স হাসপাতালে নিয়ে যায়। তার মানে হচ্ছে গুলি খাওয়ার পর সে কী করে নাই? মারা যায় নাই। তার মানে তার ডেথটা হয় নাই। খেয়াল করিয়েন, এখানে সে মৃত্যুবরণ করে নাই। আমরা সবগুলোতে আসবো, স্পেসিফিক ধারাগুলো একেবারে মেনশন করে দিব, যাতে আপনাদের মনে থাকে। আগে প্রথমে ঘটনাটা আপনি একটু ক্যাচ করার চেষ্টা করেন, তাহলে সে বাম পায়ে গুলি খাওয়ার পরে সে মৃত্যুবরণ করে নাই। তার বোন এবং তার স্ত্রীকে বলার পরে তিনি কি করলেন? অ্যাডভান্স হাসপাতালে নিয়ে যায়। ঠিক আছে, চিকিৎসকরা বলে গুলি বের করা সম্ভব না। এই খেয়াল করেন, এখানে যে আপনার চিকিৎসকের নেগলিজেন্সে যদি কি হয়ে থাকে, চিকিৎসকের নেগলিজেন্স যে প্রমাণিত হয়ে থাকে, তিনি কি করেছেন? তার নেগলিজেন্স ছিল, তিনি সুচিকিৎসা দেন নাই, তাহলে সেক্ষেত্রেও সেও কিন্তু কী হবে? অপরাধী হবে। সেটা আমরা পরে গিয়ে ধারাগুলো আনবো। তারপর বলতেছে কি, তাকে পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। ঠিক আছে, তারপর বলতেছে কি, মিজানুর চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই মারা যায়। ঠিক আছে, এখন মারা গেছে। তার মানে হচ্ছে ওই যে সে ফোনে কথা বলেছিল, তার বোন এবং স্ত্রীকে বলেছিল, এগুলো কিন্তু সব রিলিভেন্ট হবে। কোথায় আসবে, কিভাবে আসবে, আমি সব কিছু বলছি। আগে প্রথমে ঘটনাটা ক্যাচ করার চেষ্টা করে। তারপরে বলা হচ্ছে কি, 20 জুলাই সকালে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে লাশ নিজ গ্রামে নিয়ে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শহীদ মিজানুর রহমান বরিশাল জেলার উজিরপুর উপজেলার উট্রা ইউনিয়নের পূর্ব কেশব কাঠি গ্রামের মোহাম্মদ কামাল হোসেনের একমাত্র ছেলে। ঠিক আছে, তারপর শহীদ মিজানুর রহমানের স্ত্রী মারিয়া আফরিন টুসি বলেন, আমাদের একটি
20 মাসের ছেলে সন্তান রয়েছে, আমি এখন কি নিয়ে বাঁচব। এগুলো হচ্ছে আবেগিক কথা, এগুলো বাস্তবে কোর্টের মধ্যে কোথাও আপনার এই জিনিসগুলো দিয়ে সেন্টিমেন্ট আদায় করা যাবে না, ঠিক আছে। কোর্ট চলে আপনার ডকুমেন্টের উপর, ডকুমেন্ট বেসের উপর। তারপর বলা হচ্ছে কি আমার ছেলে আব্বু আব্বু বলে ডাকে, এগুলো হচ্ছে সব, তাহলে এখান থেকে আমাদের আদর পাবে আমার ছেলে, সব আপনার আবেগিকতা, এগুলোর সাথে আপনার কিসের সম্পর্ক নেই, ঘটনা এবং আপনার আমাদের আইনের সাথে কোনো এগুলো সম্পর্ক নেই। প্রকৃত অর্থে এগুলো কোর্টের মধ্যে বলাও ঠিক না। তারপর বলা হচ্ছে কি শহীদ মিজানুর রহমানের মা, ঠিক আছে, কান্না জড়িত কণ্ঠ বললেন বুক খালি করে, এগুলো আমাদের দরকার নেই। তাহলে এবার আমরা আসি। তাহলে প্রথমে আমরা দেখেছি কি, প্রথমে সে মারা যায় নাই, তার মানে হচ্ছে সে বেঁচে ছিল। তার বাম পায়ে একটি কী ছিল, গুলির আঘাত করা হয়। কে করেছিল? পুলিশ করেছিল। তাহলে আমরা প্রথমে প্যানাল কোডের ধারাগুলো আনি। প্যানাল কোডের কোন কোন ধারাগুলো আসবে? তার মানে বাম পায়ে গুলি লাগার কারণে সে মৃত্যুবরণ করেছে, 302। এখন সেখানে আরেকটা ধারা আসতে পারে, সেটা হতে পারে 302 কিংবা 304। হোয়াই 304? 304 যদি হয়ে থাকে আপনার কোনো জখমের কারণে, যদি কি হয়ে থাকে, জখমের কারণে যদি তার মৃত্যু হয়, তাহলে আসবে আপনার 304, ঠিক আছে। তারপর হচ্ছে তাকে যদি কি আপনার খুন করার উদ্দেশ্য থাকে, ঠিক আছে, তাহলে আসবে 307, ঠিক আছে। এখন গুলির আঘাত যেহেতু, তাহলে আপনার আসবে কি 326, তার মানে হচ্ছে 326 আসবে এখানে। এবার আসেন পুলিশ যেহেতু একাধিক পুলিশের যদি সেম ইন্টেনশন থাকে, তাদের যদি একই উদ্দেশ্য থাকে, তাহলে আসবে আপনার কত, 34 প্লাস হচ্ছে আপনার 109, 34 প্লাস হচ্ছে 109। এবার আসেন, এবার যদি মনে করেন লাশ গুম করার যদি কোনো ইন্টেনশন থাকতো, এখানে তো লাশ গুম করে নাই, ঠিক আছে, লাশটা বেঁচে ছিল, মানুষটা বেঁচে ছিল, ঠিক আছে, লাশ গুম করার যদি ইচ্ছে থাকতো, সাপোজ আপনার 201 আসতো, ঠিক আছে। এগুলো হচ্ছে সবগুলো প্যানাল কোডের ধারা, আমি এখন আপনাদেরকে বলেছি। এবার বলবো হচ্ছে আপনার এভিডেন্স অ্যাক্টে কোন কোন সেকশন আসবে, ঠিক আছে। এভিডেন্স কোডটা চলে হচ্ছে মূলত হচ্ছে সাক্ষ্য আইনের উপর। সাক্ষ্য যেমন মনে করেন আপনার এখানে তার মোটিভ ছিল কি না, ঠিক আছে, 8। তারপরে যদি বলে যে আপনার রেস গেস্টটি ছিল কিনা, ঘটনার সাথে কি কি সম্পর্কিত, কে দেখেছিল, কোনো শব্দ হয়েছিল, কে কীরকম শব্দ শুনেছিল, এগুলো রেস গেস্টে আসবে আপনার হচ্ছে আপনার 6-এ, ঠিক আছে, রেস গেস্টে। তারপর হচ্ছে আপনার আসবে হচ্ছে ডাইং ডিক্লারেশন। অবশ্যই ডাইং ডিক্লারেশন। কোনটা ডাইং ডিক্লারেশন? ওই যে বোনকে বলেছিল আমার গায়ে পুলিশে বাম পায়ে কী করেছিল, গুলি করেছিল, এটা ডাইং ডিক্লারেশন আসবে হচ্ছে আপনার 32-এ। এগুলো হচ্ছে সবগুলো এভিডেন্স অ্যাক্টের কথা। এবার মনে করেন সে যদি মারা না গিয়ে যদি বেঁচে থাকতো, তাহলে সেক্ষেত্রে তার স্টেটমেন্ট আসতো হচ্ছে কোরাবোরেশন এভিডেন্স হিসেবে, কোথায় 157 হিসেবে, 157 এভিডেন্স অ্যাক্ট। এগুলো সব কিছু এখন যা বলছি সবগুলো হচ্ছে এভিডেন্স অ্যাক্টের ধারা। এভিডেন্স অ্যাক্টে কোন কোন আন্ডারের মধ্যে এগুলো আসবে। এবার আসেন, এই যে আপনাদেরকে আমি বলেছিলাম যে তার ওয়াইফের সেন্টিমেন্টাল কথা এবং মায়ের সেন্টিমেন্টাল কথা, এগুলো কিন্তু কোর্টে রিলিভেন্ট না। কারণ এভিডেন্স অ্যাক্টের সেকশন 5 বলে দেওয়া হচ্ছে যে কোন কোন জিনিসগুলো রিলিভেন্ট, কোন কোন জিনিসগুলো রিলিভেন্ট নয়। ইফ এনি স্টেটমেন্ট, ইফ এনি ফ্যাক্ট ইজ রিলিভেন্ট ফ্যাক্ট, যদি রিলিভেন্ট ফ্যাক্ট হয়ে থাকে ওটা হবে আপনার প্রিন্সিপাল ফ্যাক্ট। প্রিন্সিপাল ফ্যাক্টটা সবসময় রিলিভেন্ট ফ্যাক্ট হবে, এবং ওই ফ্যাক্টের সাথে আদার্স কোনো ফ্যাক্ট যদি রিলিভেন্ট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা রিলিভেন্ট। আর অন্যান্যগুলো যে ওয়াইফ এবং তার মায়ের যে স্টেটমেন্ট 20 বছরের বাচ্চা এখন কাকে বাবা ডাকবে, এগুলো কিন্তু রিলিভেন্ট নয়, ঠিক আছে। এবার আসেন, এবার আমরা দেখব হচ্ছে একবার এই যে যেহেতু এদের মৃত্যু হয়েছে, এখানে যে ওই যে ডাক্তাররা নেগলিজেন্স ছিল কিনা, ডাক্তারদের নেগলিজেন্স ছিল, এগুলো আসবে। তারপর হচ্ছে মেডিকেল রিপোর্ট হচ্ছে আপনার এটা মেডিকেল রিপোর্ট হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন, ডাক্তারের অভিমতটা হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন, এটা আসবে হচ্ছে আপনার এভিডেন্স সেকশন 45-এর আন্ডারে, ঠিক আছে। তারপর এবার আমরা যাব হচ্ছে আপনার সিআরপিসিতে কি বলছে। সিআরপিসিতে অবশ্যই এটা এফআইআর হবে, বিকজ এটা একটা মার্ডার কেস, ঠিক আছে। এফআইআর হলে এটা কি করবে আপনার শুরু থেকে কি জায়গা ভাড়া তাকে কি করতে পারবে, ধরতে পারবে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে সেকশন আপনার 54-এর আন্ডারে কি বলা হচ্ছে, সেকশন 54-এ বলা হচ্ছে কোন কোন ক্ষেত্রে পুলিশ গ্রেপ্তার করতে পারবে, ঠিক আছে। ব্লাস্টের একটা মামলা আছে, ওই ব্লাস্টের মামলার অনুযায়ী পুলিশ যাকে সন্দেহ করে তাকে কি করতে পারবে, গ্রেপ্তার করতে পারবে। এবার আসেন, পুলিশ এই যে চার্জশিট দিবে হচ্ছে সেকশন 173-এর আন্ডারে, ঠিক আছে। এই মামলাটা ট্রায়াল হবে হচ্ছে সেশন কোর্টে, কারণ এটা হচ্ছে মার্ডার মামলা, ঠিক আছে। তারপরে হচ্ছে পুলিশের কাজ আরও কী কী আছে, পুলিশের কাজ হচ্ছে আপনার
তদন্ত ইনভেস্টিগেশন করবে, ঠিক আছে, ইনভেস্টিগেশন করবে কগনিজেবল, যেহেতু এই আপনার এই কি আপনার অফেন্সটা হচ্ছে কগনিজেবল অফেন্স, ঠিক আছে, এটা অবশ্যই পুলিশ কি ইনভেস্টিগেশন করে আপনার রিপোর্ট জমা দিবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এটা অবশ্যই কোর্ট কোন সেকশনের আন্ডারে আমলে নিবে, 190 আন্ডারে পুলিশ কী করতে পারে, আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তদন্ত করতে পারে 190 আন্ডারে, ঠিক আছে। এরপর ট্রায়াল তো কোথায় হবে বলেছি। তারপর হচ্ছে এইটা যেহেতু ডেথ পেনাল্টি যদি হয় রেফারেন্সের ক্ষেত্রে আপনার 374 অবশ্যই আসবে, ঠিক আছে। এভাবে আমরা প্রতিদিন যদি একটা ঘটনা নিয়ে যদি এভাবে রিলেট করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের মোটামুটি আইনগুলোতে একটি বিচরণ লক্ষ্য করা যাবে এবং মনে থাকবে বেশি বলে আমি মনে করি। কেমন হয়েছে জানাবেন, যেহেতু এটা প্রথম ভিডিও, এদিক ওদিক হইতে পারে, ভুল ত্রুটি ক্ষমা করে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।